স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি প্রিমা জামান। নতুন ব্যাংকগুলোর বেশিরভাগই মুনাফা করেছে চলতি বছরের প্রথম 6 মাসে। তবে গেল বছরের রাজনৈতিক অস্থিরতা আর আর্থিক কেলেঙ্কারির কারণে মুনাফার পরিমাণ কম বলে জানিয়েছে ব্যাংকগুলো। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যাংকগুলোকে গ্রাহক সেবার মান আরো বাড়াতে হবে বলছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব নতুন ব্যাংকগুলোর মুনাফা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ অর্থাৎ বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে নতুন ব্যাংকগুলোর মুনাফা নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখব। নানা সমালোচনার পর রাজনৈতিক বিবেচনায় 9টি নতুন ব্যাংকের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত বছর ব্যবসায়িক কার্যক্রম শুরু করে ব্যাংকগুলো। চলতি বছরের প্রথম 6 মাস শেষে পরিচালন মুনাফা পেয়েছে 7টি ব্যাংক। তবে তা সন্তোষজনক নয় বলে মনে করছেন ব্যাংকগুলোর নির্বাহীরা। এজন্য রাজনৈতিক অস্থিরতা ও নানা আর্থিক কেলেঙ্কারিকেই দায়ী করছেন তারা। 2013 শেষের দিকেও খুব একটা ভালো ছিল না, বিকজ দেশের রাজনৈতিক পরিস্থিতিটা, সেই কারণে সবাইকেই স্ট্রাগল করতে হয়েছে। কিছু স্ক্যাম যে গত বছর এবং এই বছরের সাম্প্রতিক ঘটে গেল, এর কারণে ব্যাংকগুলো আগের থেকে অনেক বেশি সতর্ক। এই জন্য আরেকটু সতর্কতা ব্যাংকগুলো নিচ্ছে বলে হয়তো ক্রেডিটটা এত ইজিলি অ্যাভেলেবল নাও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহক টানতে ব্যাংকগুলোর সেবার মান ও পরিধি এখনো পর্যাপ্ত নয়। এভাবে চললে পুরনো ব্যাংকের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলে জানান সাবেক এই গভর্নর। সেবার মান বা সেবার পরিধি, ব্যক্তি এবং লোকজনের কাছে পৌঁছানো, এইগুলো কিন্তু বাড়েনি। কারণ এটা না বাড়লে কিন্তু নতুন ক্লায়েন্ট এসে না করলে কিন্তু ডিফিকাল্ট হবে। সেবার মান বাড়াতে ব্যাংকগুলোতে দক্ষ জনবল নিয়োগেরও পরামর্শ দেন তিনি। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকে আলোচ্য বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম। জনাব ওয়াজিদ হাসান শাহ এবং জনাব আহসান হাবিব, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই জনাব আহসান হাবিব আপনার কাছে জানতে চাইবো, আমার প্রতিবেদনে দেখলাম যে 9টি নতুন ব্যাংক গত বছর যাত্রা শুরু করেছিল, তাদের প্রথম 6 মাসের যেই আর্থিক প্রতিবেদনে তাদের পরিচালনা মুনাফা 9টির মধ্যে 7টি ব্যাংকের হয়েছে। এই ক্ষেত্রে আসলে আমি আপনার কাছে জানতে চাইবো যে গত বছরে যাত্রা শুরু করে আসলে এই ক্ষেত্রে তাদের থেকে মুনাফাটা এক্সপেক্ট করাটা কতটুকু যৌক্তিক? আমার মনে হয় এবার লজিক্যাল, কারণ গত বছরে তারা যাত্রা শুরু করেছে। দ্বিতীয়ত হলো যে এরকম একটা পরিস্থিতি তারা ফেস করেছে, একটা রাজনৈতিক সংকট ছিল গত বছরে। আর একটু আগে আমরা স্ক্রিনে দেখলাম যে একটা কথা এসছে যে ব্যাংকগুলো এরপরে একটা ওভার কশাস, কতগুলো স্ক্যাম হয়েছে আমাদের ব্যাংকিং সেক্টরে। এই পরিস্থিতিতে যদি বলা হয় যে 9টার মধ্যে 7টা ব্যাংক প্রফিট করেছে, আমার তো মনে হয় এটা ভালো, এটা চমৎকার জিনিস। বরং একটা কনসার্ন হলো যে কিছু ব্যাংকের আপনি যদি অবজার্ভ করেন যে অনেক ব্যাংকের ক্রেডিট ডিপোজিট রেশিওটা এখনো খুব লো। অনেকের তো অ্যারাউন্ড 30-35%, অনেকের খুব ভালো, বাট 30-35% ক্রেডিট ডিপোজিট রেশিও দিয়ে কিন্তু আপনি লং টার্মে টিকে থাকতে পারবেন না। বাট অ্যাবসলিউটলি এটা বাড়ছে, এটা আস্তে আস্তে বাড়ছে। আমার দিক থেকে মনে করি ইটস এ গুড স্টার্টিং, ভেরি গুড স্টার্ট। জি আহসান হাবিব, আপনাকে ধন্যবাদ। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনার কাছে যদি একই প্রশ্ন করি যে জনাব হাবিব যেটা বলছিলেন যে রাজনৈতিক অস্থিরতা এবং যে স্ক্যামগুলো ছিল বড়, এর মধ্যে 9টি নতুন ব্যাংকে অনুমোদন দেওয়ার পরে আসলে তাদের এই মুহূর্তের মুনাফা আবার বলা হচ্ছে সন্তোষজনক না। ওভারঅল বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি বরং বলবো হাবিব ভাইয়ের মতো যে অবশ্যই সন্তোষজনক। অনেক ইন্ডাস্ট্রিতেই দেখা যায় যে when you start something it takes 3, 4, 5 years to come to a profit. এখানে আমাদের ব্যাংকিং সেক্টরকে অনেকেই কিন্তু বলেছিলেন যে স্যাচুরেটেড। বাংলাদেশ ব্যাংক কিন্তু ইনিশিয়ালি পারমিশন দিতেও রাজি হয়নি, কিন্তু পলিটিক্যাল প্রেশারে আমাদের ফাইন্যান্স মিনিস্টার মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন পলিটিক্যাল কনসিডারেশনে কিন্তু ব্যাংকগুলোকে আনা হবে, এবং তাই হলো। এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের বোর্ডের মধ্যেও গন্ডগোল ছিল। তৎকালীন অর্থ সচিব কিন্তু কয়েকটা বোর্ড মিটিং অ্যাভয়েড করেছিলেন যেখানে আলটিমেটলি পারমিশনগুলো দেওয়া হয়। সেই ক্ষেত্রে বলতে হবে যে গত বছরের যে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ব্যাংকগুলি প্রফিট করতে পেরেছে। আই এম প্লেজেন্টলি সারপ্রাইজড, যেখানে আমাদের ব্যাংকিং সেক্টর ওভারঅল কিন্তু ব্যাংকগুলোর পারফরমেন্স নিয়ে অনেকেই একটু কনসার্ন ছিল। মুখে আছে আবার সামনের দিনগুলোতে যদি কোনো পলিটিক্যাল প্রেশার আসার, যেমন আমরা জানি ঈদের পরে বিএনপি ঘোষণা দিচ্ছে যে এক ধরনের তারা
রাইট আন্দোলনে যেতে পারে, Political- এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকবে। আর আরেকটা জিনিস দেখতে হবে যে এই ব্যাংকগুলো যে প্রফিট করেছে, এই ব্যাংকগুলো কিন্তু জনবল নিয়ে আসছে, দক্ষ জনবল আনার জন্য কিন্তু অন্য ব্যাংকগুলোর শরণাপন্ন হতে হয়েছে। সো একটা ব্যাংকের প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি কে নতুন একটা ব্যাংকে আনতে গেলে তার পে প্যাকেজ কিন্তু 20, 30, 40 বা 50% বাড়াই দিতে হবে। সুতরাং এখানে কিন্তু অনেকগুলো খরচের ব্যাপার আছে। তা সত্ত্বেও যে লাভ করতে পেরেছে, আই এম সারপ্রাইজড। জনাব হাবিব, জনাব ওয়াজিদ যেটা বলছিলেন যে দক্ষ জনবলের কথাটা, এখানে আমাদের প্রতিবেদন আমরা দেখেছি একটা প্রশ্ন উঠে এসেছে। সেই ক্ষেত্রে গত বছর থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে নিয়োগ প্রক্রিয়া, নতুন ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিছু অনিয়ম ছিল শুরু থেকেই। তা এইটা কতটুকু আসলে এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে? আমি তো রাদার মনে করি যে নতুন ব্যাংকগুলো অনেক বিভিন্ন ব্যাংক থেকে অনেক ভালোই যার জনবল নিয়ে তারা নতুন ব্যাংকগুলোতে এসছে, এবং এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু ফর্মালিও বেশ কিছু এমপ্লয়ি নিয়েছে। ইনফর্মালি এই ধরনের কোনো এমপ্লয়ের ইনফরমেশন আমার কাছে নাই যে কতটা ওই ধরনের লোকবল তারা ব্যাংকে এনেছে যারা ইফেক্টিভলি কন্ট্রিবিউট করতে পারছে না। বাট যদি আপনি প্রফিটের ব্যাপারটা দেখেন তাহলে তো ইটস নট ব্যাড, তারা যদি হয়তো ভালো করে স্টার্ট করছে। সুতরাং আমরা ওইদিকে তাকাতে পারি, জনবল ঠিক মতো নিয়োগ হচ্ছে না, ব্যাংক অ্যাফেক্টেড হচ্ছে। যদি ব্যাংকগুলো ভালো না করে এই পরিস্থিতিতে when banks are doing good, তখন আমার মনে হয় সেক্ষেত্রে এই বলাটাই কতটুকু যৌক্তিক। আরেকটি বিষয় রয়েছে যে পুরনো ব্যাংকগুলো তো আমানতের সুদের হার কমিয়ে এনেছে, সেই ক্ষেত্রে নতুন ব্যাংকগুলো কিন্তু যে আমানতে মানে বেশি পরিমাণ সুদ দিচ্ছে তা কতটা এখন এই মুহূর্তের জন্য তাদের জন্য? আমানতের সুদের হার কি তারা আসলে কমিয়েছে কিনা? পুরনো ব্যাংকগুলোর কথা বলছি। পুরনো ব্যাংক, জি হ্যাঁ, আমানতে কিছুটা সুদের হার কমিয়েছে, বাট নতুন ব্যাংকগুলোকে কিন্তু আমানতে আসলে সুদের হারে আরো বেশি ছাড় দিতে হবে, বিকজ এখন তারা এগ্রেসিভলি ডিপোজিট কালেক্ট করার কথা। বাট ওই অসুবিধাটা কিন্তু এখন নাই, কারণ কি এখন কিন্তু মার্কেটে ক্রেডিট মানে ডিপোজিট সারপ্লাস, এবং অনেক ব্যাংক কিন্তু ডিপোজিট নিরুৎসাহিত করছে, তারা ডিপোজিট নিচ্ছে না। সেক্ষেত্রে এটা কিন্তু নতুন ব্যাংকগুলোর জন্য একটা পজিটিভ দিক, তারা ডিপোজিট পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। অন দ্য আদার হ্যান্ড প্রবলেম কিন্তু ডিপোজিট সাইডে না, আমানতের দিকে না, প্রবলেম হলো লোন সাইডে। বিকজ বলা হচ্ছে যে প্রচুর সারপ্লাস ফান্ড মার্কেটে, লিকুইডিটি সারপ্লাস, ওই পরিমাণ ইনভেস্টর পাওয়া যাচ্ছে না, ওই পরিমাণ বড়োয়ার পাওয়া যাচ্ছে না, ডিফিকাল্টি হয়তো সেই পার্টটাতে। সুতরাং আমানত আসলে সমস্যাই না আমি মনে করছি না, বিকজ অলরেডি মার্কেট ইজ সারপ্লাস। জি জনাব ওয়াজিদ, যেটা বলছিলেন হাবিব যে ইনভেস্টর বড়োয়ার সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না, এর কারণ কি বলে মনে হচ্ছে আপনার কাছে এখন ইকোনমিক সিচুয়েশনে? অনেকগুলো ফ্যাক্টর আছে। আমরা যদি গত 2-3 বছরের আমাদের জিডিপির প্রবৃদ্ধি দেখি, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট যেটা গ্রোথটা, ইট হ্যাজ অ্যাকচুয়ালি গন ডাউন স্লাইটলি। এবং আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক কি উৎসাহিত করছে, বিদেশ থেকে লোন নেওয়া। এগুলো অবশ্য বড় কর্পোরেশনের ক্ষেত্রে প্রযোজ্য বেশি। কি হচ্ছে, বিদেশ থেকে লোন নিতে গেলে লাইবার +4 বড় জোর 5%, তাতে আমাদের থেকে অনেক কম ইন্টারেস্টে কিন্তু তারা মানে বাংলাদেশ থেকে লোন নিতে গেলে যত ইন্টারেস্ট রেট পড়তো তার থেকে অনেক কম হচ্ছে। ফলে লোকাল ব্যাংকগুলো কিন্তু নেগেটিভলি এফেক্টেড হচ্ছে। এক অর্থে অনেকেই হয়তো বলতে পারেন যে একটু তাদের জন্য আনফেয়ার কম্পিটিশনের মতো হচ্ছে। এখানে নতুন ব্যাংকগুলো এসে কিন্তু তারা আরো চাপের মধ্যে পড়বে। আমরা দেখছি এক্সেস লিকুইডিটি কিন্তু এখন নিয়ার অল টাইম হাইজ, তার মধ্যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রিলেটিভলি স্লো। আপনি যেটা একটু আগে বললেন যে দের আর কনসার্নস অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন আফটার ঈদ, পলিটিক্যাল মুভমেন্ট হয় কিনা, অ্যান্টি গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল মুভমেন্ট, এই পরিস্থিতিতে প্রাইভেট সেক্টর কতটা এগিয়ে আসবে ক্রেডিটের জন্য সেটা কিন্তু সিরিয়াস কনসিডারেশনের ব্যাপার। সুতরাং দেখার বিষয় এই ব্যাংকগুলোর সাস্টেইনেবিলিটি কতটা। এবং দেখা গেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রথমে বলেছিল যে এই ব্যাংকগুলোকে আনা হবে রুরাল ক্রেডিট গ্রোথের জন্য, রুরাল সেক্টরে ক্রেডিট গ্রোথ বাড়ানোর জন্য। কিন্তু এই ব্যাংকগুলো বলছে যে অরিজিনালি নিয়ম ছিল যে প্রতি আরবান ব্রাঞ্চের জন্য একটি করে রুরাল ব্রাঞ্চ অ্যালাউ মানে ওদের করতে হবে। এখন তারা রিকোয়েস্ট করছে যে না, প্রতি 2টা আরবান ব্রাঞ্চের জন্য আমরা একটা করে রুরাল ব্রাঞ্চ করব। তারা কিন্তু সরে আসছে। এবং পলিটিক্যাল কনসিডারেশনের কথা, ফর্মার প্রেসিডেন্ট, ফর্মার মিনিস্টার, ইনফ্যাক্ট গত বছর যখন এই ব্যাংকগুলো লাইসেন্স পেল, একটা ব্যাংকের কিন্তু সিটিং চেয়ারম্যান ছিলেন একজন মন্ত্রী। এটা কিন্তু আমাদের ব্যাংকিং আইনের আমি এই বিষয়টি নিয়ে আলোচনায় আবারও ফিরবো। জনাব ওয়াজিদ হাসান সাহেব, জনাব আহসান হাবিব, আমাদের একটা বিরতির সময় হয়ে এসেছে। আলোচনায় পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি নতুন ব্যাংকগুলো মুনাফা নিয়ে, আলোচনা আবারও ফিরছি।
জনাব আহসান হাবিব, এখন আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো, বিরতির আগে ওয়াজিদ হাসান সাহেব বলছিলেন যে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের রাজনৈতিক হস্তক্ষেপের কথা, এবং আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেও বলেছেন এই ক্ষেত্রে যদি নতুন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের রাজনৈতিক হস্তক্ষেপ থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গা থেকে আসলে কতটুকু কার্যকর হয়েছে? আচ্ছা, আমি একটু আগের ওই ইস্যুটা থেকে একটু আসি যে ওই আমাদের বর্তমানে যে ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, এটা ঠিক বাড়ছে না এবং একটা লিকুইডিটি সারপ্লাস আছে মার্কেটে। একটা ব্যাপারে অবশ্য আমি একটু দ্বিমত পোষণ করব যে বাংলাদেশ ব্যাংকের যে স্ট্র্যাটেজি, যে বিদেশ থেকে বাংলাদেশ ব্যাংক বা সরকারের যে একটা অবস্থান যে বিদেশি কিছু কিছু কর্পোরেটকে বিদেশ থেকে বড় করার পারমিশন দেওয়া হচ্ছে, এটা একটা কারণ হতে পারে যে লোকাল ব্যাংকগুলোর উপর একটা প্রেশার ক্রিয়েট করা, সো দ্যাট তারা ইন্টারেস্ট রেটটাকে একটু পুশ ডাউন করে, যেটা হয়তো ইনভেস্টমেন্টকে প্রমোট করতে পারে, যদিও দেয়ার শুড বি সো মেনি আদার ফ্যাক্টরস। আর বাংলাদেশের যে রিজার্ভ পজিশন, এটা রিজার্ভ পজিশন তো খুবই স্ট্রং একটা রিজার্ভ পজিশন, সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট ফরেন ফান্ড আসতেই পারে, বিকজ বাংলাদেশে এই যে আপনি যদি আমানত এবং লোনের ডিফারেন্সটা 5% রাখার যেটা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে, এটা কিন্তু এই পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাংকগুলো তারা কিন্তু অনেক ইনএফিশিয়েন্ট ছিল, এই গ্যাপটা ছিল অনেক বেশি। সেই গ্যাপটা কিন্তু কমানোর জন্য সেন্ট্রাল ব্যাংক ইজ ওয়ার্কিং, তারা কিন্তু কাজ করছে এবং সেই লক্ষ্যে আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক কিছুটা হলেও সাকসেসফুল। আর যদি বলেন যে এই সময়ে প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন বা ব্যাংকগুলো লিকুইডিটি সারপ্লাসের, আসলে অনেকগুলো কারণ, ডেফিনেটলি একটা এই যে ওয়াজিদ ভাই যে উনি বললেন অলরেডি কিছুটা। আর একটা পার্ট যেটা সেটা হলো আপনি খেয়াল করবেন গভর্নমেন্টের যে বড়োইং ব্যাংক থেকে সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমেছে। এখন সরাসরি তারা ব্যাংক থেকে বড় করছে না, তারা সেভিংস সার্টিফিকেট দিয়ে আলাদা করে বড় করছে এবং গত কয়েক বছরের মধ্যে এটা ড্রাস্টিক্যালি লো, সবচেয়ে লো, যেটা হয়তো অনেকের কাছে এক্সপেক্টেড না। এখন কিন্তু ব্যাংকগুলো আপনার ট্রেজারি বিলে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড, তারা হয়তো সেই সুযোগই রাদার পাচ্ছে না। তো এটা একটা সিচুয়েশন, বরং ব্যাংকগুলোকে এখন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজতে হবে এবং অবভিয়াসলি গ্রামের দিকে যেটা বলছিলেন যে আপনার গ্রামের দিকেও বা ওই দিকে যদি তারা এক্সপ্যানশনে যায়, যেটা নতুন ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য, তাহলে এটা হলো কাজ করতে পারে। আর পরিচালনা পর্ষদের ব্যাপারে বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্সের যে ওভারঅল প্র্যাকটিস, আমরা এইটার থেকে যে খুব বেশি বাইরে থাকার চেষ্টা করব, এটা বাইরে থাকা সম্ভব হবে, এটা আশা করা বোধহয় খুব সহজ না। 9টি ব্যাংক যখন অনুমোদন হয়েছে তখনও কিন্তু এক ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, সেটাও আমরা দেখেছি। বাট বাংলাদেশ ব্যাংক, আপনি খেয়াল করবেন, বাংলাদেশ ব্যাংক কিন্তু পরিচালনা পর্ষদের উপর প্রেশার ক্রিয়েট করে তাদেরকে দিয়ে মানে পরিচালনা পর্ষদকে মানে প্রোডাক্টিভলি কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু ইনিশিয়েটিভ কিন্তু রিমার্কেবল। আপনি বেসিক ব্যাংকের মতন বোর্ডের ক্ষেত্রে তারা যেভাবে হস্তক্ষেপ করেছে, এটা চিন্তা করা যায় না আমাদের কনটেক্সটে। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক ইজ ওয়ার্কিং, বাট ইয়েস, বাংলাদেশের সিনারিওতে বাংলাদেশ ব্যাংকের অ্যাক্টিভিটির ও পরিচালনা পর্ষদের উপর প্রেশার ক্রিয়েট করাটা লিমিটেশন অবশ্যই আছে। জি, ধন্যবাদ। জনাব ওয়াজিদ, আপনি এই ব্যাপারে আপনার কি মন্তব্য হবে? আমি বলবো যে আমাদের কর্পোরেট গভর্নেন্স সিস্টেম, যেটা আহসান ভাই বললেন যে দেয়ার আর উইকনেসেস, উই হ্যাভ আ লং ওয়ে টু গো, কিন্তু তার অর্থ এই না যে আমরা চেষ্টা করব না এখনই সেটা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করার বা স্ট্রিক্টলি মনিটর করার। আমাদের দেশে যেমন দেখা যাচ্ছে যে আমাদের আরেকজন রেগুলেটর, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি করেছে, দে হ্যাভ অ্যালাউড independent directors to have up to 1.5% shareholdings. এখন when you have shareholding, how can you be independent? Corporate governance এ আমার মনে হয় we have a long way to go. আমাদের পলিটিক্যাল প্রেশারের ব্যাপারটা এটা সবাই জানে, এটা নতুন করে বলার কতটা কি আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কথা হলো যে ব্যাংকগুলোর স্বার্থে এবং গ্রাহকদের স্বার্থে they need strong হাসান হাবিব যেটা বলছিলেন যে ব্যাংকগুলো ওভার কশাস হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে, ওভার কশাস না হওয়ার কিন্তু প্রবলেম আছে। আমি গত বছর আপনাদের অনুষ্ঠানে আগেও বলেছি, এসএমই লোন ডিফল্ট নিয়ে একটা স্টাডি করছিলাম। এসএমই সেগমেন্টটা, স্মল সেগমেন্ট, যেটা স্মল এন্টারপ্রেনিউর সেগমেন্ট, দ্যাট ইজ সর্ট অফ আ গ্র্যাজুয়েশন ফ্রম মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিটে 95% প্লাস লেন্ডিং হয় টু উইমেন, যেখানে স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে 95% প্লাস লেন্ডিং হয় টু মেন। উইমেন সেভিংস হ্যাবিটস, মেন সেভিংস হ্যাবিটস আর ডিফারেন্ট, দ্য স্পেন্ডিং হ্যাবিটস আর ডিফারেন্ট। এখন যেটা হচ্ছে যে সেখানে কিন্তু ব্যাংকগুলো লোন দিতে গিয়ে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটা অ্যাগ্রেসিভলি সাপোর্ট করছে বা ইনফ্যাক্ট পুশ করছে, সেখানে কিন্তু লোন ডিফল্ট খুব হাই হচ্ছে। লোন প্রভিশনিং রিল্যাক্স করাই কিন্তু গত বছর অনেকগুলো ব্যাংক প্রফিট দেখাতে পেরেছে। অনেকের নেগেটিভ আর্নিংস থেকে তারা পজিটিভ আর্নিংসে আসছে এক কোয়ার্টারে, যে কোয়ার্টারে আমাদের দেশে প্রচণ্ড রকম রাজনৈতিক গোলযোগ ছিল।
সেই সময় এটা সম্ভব হয়েছে জাস্ট বিকজ অফ দ্য লোন প্রভিশনিং রুলস রিল্যাক্সেশন, এইটা না হলে হতো না। সুতরাং আমাদের কিন্তু দেখতে হবে যে ব্যাংকিং সেক্টরের মানে হেলথ, ওভারঅল হেলথ কতটা অ্যাকচুয়ালি ভালো, এবং আমাদের দেশে যদি আবার রাজনৈতিক গোলযোগ কোনো কারণে শুরু হয়, I for one am concerned as to what implication it will have for the banking sector. আমি বলছি এটা ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে যাবে, আমি শুধু বলছি কিছু কিছু ব্যাংক কিন্তু মানে বিপদের মুখে পড়তে আমি পারে। যদি জনাব আহসান হাবীব আপনার কাছে জানতে চাই যে লোন প্রভিশনিং রুলসের কথা যেটা বলছিলেন জনাব ওয়াজিদ, যে এটা আসলে অনেক আমরা দেখেছি সমালোচনার মুখে পড়েছে, এই ব্যাপারটা নিয়ে আপনার কি মন্তব্য হবে? আচ্ছা, আপনি যদি ওই সময়ের পরিস্থিতি আমরা একটু খেয়াল করি, ওই সময় আপনি যদি সিপিটির একটা স্টাডি দেখেন, শুধুমাত্র 4টা সেক্টর, গার্মেন্টস, পর্যটন, এরকম 4টা সেক্টরের পরিবহন, 4টা সেক্টরের থেকে ক্ষতির পরিমাণ দেখানো হয়েছিল 4.7%, যেটা কালেকটিভলি হয়তো আরো অনেক বেশি, টোটাল হয়তো অনেক বেশি হওয়ার কথা। ওই পরিস্থিতিতে যখন বিভিন্ন যারা ব্যবসায়ী মহল বা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, তারা স্পেশালি স্মল মাইক্রো এন্টারপ্রাইজেস, তারা কিন্তু সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়েছিল। এখন ওরা লোন পরিশোধ করতে পারছিল না। ওই পরিস্থিতিতে প্রেশারটা ছিল সেন্ট্রাল ব্যাংকের উপর, ইভেন ব্যাংকগুলো তাদেরকে হেল্প করার মতন অবস্থা ছিল না এই পরিস্থিতিতে, বিকজ বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনটা ছিল স্ট্রং, স্ট্রিনজেন্ট, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে সঙ্গতিপূর্ণ। ওই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের ওইরকম ডিসিশন নেওয়াটাকে আমি মনে করি সম্পূর্ণ যুক্তিযুক্ত, এটা আমার মতামত। বিকজ আপনি খেয়াল করবেন, মার্কেট ইকোনমিতে, ডেভেলপ কান্ট্রিতে যদি আমরা বলি ক্যাপিটাল ইনজেকশন লজিক্যাল কিনা, বিপদে যখন ইকোনমি বিপদে পড়ে তখন আমেরিকার মতো দেশে, বড় বড় ডেভেলপ কান্ট্রিতেও, যাদেরকে আমরা মার্কেট ইকোনমির মানে কেন্দ্র বলি, সেখানেও ক্যাপিটাল ইনজেকশন করতে হচ্ছে বাঁচাতে। সেখানে আমাদের মতো দেশে যদি বাংলাদেশ ব্যাংক ওই সময়টা রিল্যাক্স না করতো, তাহলে হয়তো ব্যাংকগুলোর রিকভারি, এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে রিকভারি, সেটা হতো না। আর একটা জিনিস হলো যে অনেক ব্যাংক, আই এগ্রি যে অনেক ব্যাংক এটার মিসইউজ করেছে। অনেক ব্যাংক যে ওখানে কিন্তু তাদের ব্যাংকগুলোর উপরে ছেড়ে দেওয়া হয়েছিল যে আপনারা যে সমস্ত লোন পলিটিক্যালি ওই কারণে অ্যাফেক্টেড হয়েছে সেগুলোকে রিশিডিউল করতে হবে। ওনারা যেটা করেছেন, আগের অনেক পুরাতন লোনও রিশিডিউল করেছেন। এক্ষেত্রে যদি আরেকটু বলি যে ওভারঅল সবকিছু মিলে নতুন ব্যাংকগুলোর সাস্টেইন করাটা আসলে কতটুকু? আমি তো মনে করি ইটস এ গুড স্টার্টিং, এবং তাদের জন্য যেটা নেগেটিভ ফ্যাক্টর সেটা হলো এই অবস্থাটা তাদের জন্য অনুকূল ছিল না, বাই চান্স তারা এই সময়টাতে পড়েছেন। আদারওয়াইজ তাদেরকে, তবে তাদের জন্য আমি যেটা মনে করি, ইয়েস, তাদেরকে নতুন ক্লায়েন্ট খুঁজতে হবে, নতুন ক্লায়েন্ট বেস খুঁজতে হবে। এক্সিস্টিং ক্লায়েন্ট বেজের মধ্যে যদি ওনারা ব্যবসা খুঁজেন তাহলে প্রবলেম হতে পারে। আর একটা হলো অবভিয়াসলি ওনাদের যেটা প্রথমেই যে কথাটা এসছে, যে রুরাল এরিয়াতে যদি ওনারা ওনাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করেন, সেখানে তো চ্যালেঞ্জ বেশি, বাট আই বিলিভ দ্যাট কুড প্রুভ টু বি সাস্টেইনেবল ফর দেম। আরেকটা প্রশ্ন কিন্তু রয়ে যায় এই ক্ষেত্রে গ্রাহক সেবার মান নিয়ে, যে বিষয়টি আমি জানতে চাচ্ছিলাম আসলে, যে আমরা প্রতিবেদনেও দেখেছি এখানে গ্রাহক সেবার মানের কথা বলা হচ্ছে, যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গ্রাহক সেবার মান বাড়াতে হবে। কোনো সন্দেহ নাই, সরকারি ব্যাংক বা কিছু কিছু ব্যাংক যে নেগেটিভলি অ্যাফেক্টেড হয়েছে, তার একটা মূল কারণ কিন্তু তাদের গ্রাহক সেবাগুলো ওই পর্যায়ে তারা নিয়ে যেতে পারেনি। এবং এটার থেকে লেসন নেওয়ার ব্যাপার হলো নতুন ব্যাংকগুলোকে, মানে ব্যাংকিং সার্ভিসের মূল মন্ত্রই হলো গ্রাহক সেবা যদি আপনি ইমপ্রুভ করেন এবং নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন, নতুন সেক্টর খুঁজে বের করতে পারেন, ইন দ্য লং রান দ্য ব্যাংক। আমরা তেমনটাই প্রত্যাশা করব। জনাব আহসান হাবিব এবং জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। আজ আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।